নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকার ফেসবুক লাইভে আমরা আজকে মিলিত হয়েছি। আজকে আমাদের যে প্রক্রিয়াকরণ সে সম্পর্কে আপনারা আগে থেকেই অবগত রয়েছেন। এই প্রকাশনী এবং এই অবগাহন সাহিত্য পত্রিকা যৌথ উদ্যোগে যে 7 দিবসীয় আন্তর্জালিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে, আজকে তার প্রথম দিন এবং প্রথম অধিবেশন। আজকে আমরা আমাদের মধ্যে যে মানুষটিকে পেয়েছি তিনি হলেন প্রবাদ প্রতিম কথাকার তপন বন্দ্যোপাধ্যায়। তপন বন্দ্যোপাধ্যায়কে অবগাহন সাহিত্য পত্রিকায় আমরা অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। এবং আজকের এই যে প্রক্রিয়াকরণ তার ব্যবস্থাপনায় যিনি প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সৈটই প্রকাশনীর কার্যনির্বাহী সম্পাদক রীনা চক্রবর্তী। আমরা তাকে অবগাহন সাহিত্য পত্রিকার এই পেজে স্বাগত জানাই। আমরা প্রথমেই এখানে ধন্যবাদ জানাতে চাই অবগাহন সাহিত্য পত্রিকার অন্যতম সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সৈটই প্রকাশনীর তরফে মৌ চক্রবর্তী দিদিকে। এই যে প্রক্রিয়াকরণের যে ব্যবস্থাপনায় তার সক্রিয় যে উদ্যোগ আমাদের প্রথম থেকেই এ কাজে প্রেরণা দিয়েছে। আমরা প্রথমেই এই যে আলোচনা চক্রের যে প্রক্রিয়াকরণ সম্পর্কে সৈটই প্রকাশনীর কার্যনির্বাহী সম্পাদক রীনা চক্রবর্তী, তার কাছে আমরা আজকে প্রক্রিয়াকরণ সম্পর্কে কিছু প্রাথমিক কথা শুনে নেব। শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি একটু আমাদের অ্যাড্রেস করুন, তারপরে আমরা শুরু করব। আমাদের সঙ্গে সম্ভবত ওনাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি এখনো স্ক্রিনে দেখতে পাচ্ছি না। তো আমরা আরম্ভ করব। হ্যাঁ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কাকিমা আপনি বলুন, হ্যাঁ আপনি অ্যাড্রেস করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে নমস্কার। শ্রদ্ধেয় তপন বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানাই। আমি সৈটই প্রকাশনীর পক্ষ থেকে ওনাকে সভা আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। শুরু করি, তাহলে শুরু করছি। হ্যাঁ 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 হ্যাঁ, যে বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে, অর্থাৎ যে বিষয়টি নিয়ে 7 দিনের আলোচনা চক্র, বঙ্গ সংস্কৃতির প্রকৃতি ও বঙ্গ জীবন, এ বিষয়ে আলোচনা করতে যাওয়ার আগে আমার একটি ব্যক্তিগত বিষয় আমি একটু বলি। একসময় সরকারি চাকরিতে যুক্ত ছিলাম। অন্তত 14টি বিভাগে পরস্পর বিপরীতমুখী কাজের মধ্যে ছিলাম। মাস্টার অফ অল ট্রেডস এর মতো কখনো গ্রাম বাংলার পঞ্চায়েত ও উন্নয়নের কাজে, কখনো বিচারকের পেশায়, কখনো প্রশাসকের ভূমিকায়, এমনকি কিছুদিন তাঁতের শাড়ির ব্যবসায় যুক্ত ছিলাম, সবই সরকারি। চাকুরি শেষ প্রান্তে এসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারেও নিয়োজিত ছিলাম প্রায় 7 বছর। আরো 4.5 বছর শিশু ও কিশোরদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রসারে। এটা আমার চাকরি জীবনের কথা বললাম। সংস্কৃতি অধিকর্তা হিসাবে শেষ 7 বছর চাকরি আমার। সেই চাকরিতে যাওয়ার আগে আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। সরকারি চাকরিতে দিনে প্রায় 12-14 ঘন্টা খেয়ে নিচ্ছিল। তখন আগে ভেবেছিলাম চাকরিটা ছেড়েই দেবো, তাহলে না হলে লিখবো কি করে। হঠাৎ আমাকে বলা হলো যে মহাকরণে সংস্কৃতি অধিকর্তার পদে যোগ দিতে। সেখানে যোগ দিয়ে জানলাম যে বাংলা নাটক দেখা, বাংলা গান শোনা, বাংলা চিত্রশিল্পীদের প্রদর্শনশালায় নিয়মিত যাওয়া, বাংলার লোক সংস্কৃতি ও লোকশিল্পের সঙ্গে একাত্ম হওয়া, তাদের শিল্প সংস্কৃতি সর্বাঙ্গীন প্রসার, এগুলোই আমার চাকুরির অঙ্গ। খুব অবাক লেগেছিল। শৈশব সাহিত্যই আমার ধ্যান জ্ঞান। গান শোনা, সিনেমা নাটক দেখা, ছবি দেখা, এগুলো আমার পেশা। সেই ভালো লাগার বিষয় যদি চাকুরির অঙ্গ হয়, তবে তার চেয়ে বিশুদ্ধ চাকুরি আর কি আছে। আমি এক নগণ্য মসিজীবী, ভাগ্যক্রমে পেয়ে গেলাম মনের মতো পেশা। নতুন পদে যোগ দিয়ে জানলাম যে আমার অধীনে 5টি একাডেমি, বাংলা একাডেমি, নাট্য একাডেমি, সঙ্গীত একাডেমি, চারুকলা পরিষদ এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। পরে আরো 2টো নতুন একাডেমি তৈরি করেছিলাম, একটি যাত্রা একাডেমি আর একটি শিশু কিশোর একাডেমি। এই একাডেমিগুলির অফিস কিন্তু সব কলকাতায়। প্রত্যেক একাডেমিতে সংশ্লিষ্ট শাখার অনেক সদস্য, তারা এই রাজ্যে স্বনামধন্য শিল্পী। প্রায়শ সংবাদপত্রে তাদের ছবি দেখা যায়। একাডেমির সবাই এসে তারা নিয়মিত পরামর্শ দেন কিভাবে বঙ্গ সংস্কৃতি আরো নতুন দিশা দেখাবে, আরো উন্নততর হয়ে উঠবে। সব মিলিয়ে দিনের 12 থেকে 14 ঘন্টা ব্যস্ত থাকতে হতো এই বঙ্গ সংস্কৃতির কোনো না কোনো ধারার সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে আলাপ আলোচনায়। একথা বলার অপেক্ষা রাখে না যে আগেও ছিল, এখনো আছে, যে কলকাতায় সারা ভারতের সংস্কৃতির এবং সাহিত্যের রাজধানী। এ রাজ্যের বহু কবি, সাহিত্যিক, শিল্পী সারা ভারতে তো বটেই, বিশ্বের দরবারেও বন্দিত। এ শহরের চলচ্চিত্র কিংবা নাটক পথ দেখায় সারা ভারতকে। এখানকার চিত্রশিল্প সারা ভারতের প্রদর্শনশালায় শোভা পায়। এখানকার নৃত্যশিল্পী সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত। এখানকার সেতার শিল্পী বিশ্ববন্দিত। এখানকার চলচ্চিত্র পরিচালক পৃথিবীর নানা শহর থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়ে আসে। কলকাতা সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র। বাংলার শ্রেষ্ঠ শিল্পীরা লালন করে চলেছেন বাংলার সংস্কৃতি। কলকাতায় সংস্কৃতি প্রেমী মানুষের সংখ্যাও কম নেই, কিন্তু কলকাতা থেকে বেরোলেই জেলায় জেলায় খুঁজে পাওয়া যাবে বহু শিল্পী যাদের শিল্পকর্ম পৌঁছতে পারে না সমজদার মানুষের কাছে। শহরের সংস্কৃতি সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা ছিল, কিন্তু সেই ধারণা আরো
পাকাপোক্ত হতে আমি ঠিক করলাম যে গ্রাম বাংলার সংস্কৃতি বিষয়ে আমাকে আরো জানতে হবে। কর্মসূত্রে বেরোতে শুরু করলাম জেলায় জেলায়, একটু বেশি বেরোতে শুরু করলাম আমার নিজস্ব ভালোবাসার টানে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষদের বরাবরের অভিযোগ রাজ্য সরকারের যাবতীয় কর্মকাণ্ড শুধু কলকাতাকে ঘিরে। সেই অভিযোগ খণ্ডন করতে আমার ট্যুরের অনেকটাই কেন্দ্রীভূত হলো উত্তরবঙ্গে। নাট্যোৎসব করলাম, লোক সংস্কৃতি উৎসব করলাম, লিটল ম্যাগাজিন ফেয়ার করলাম, গল্প কবিতা উৎসব করলাম, শিশু নাট্যোৎসব করলাম। এরকম নানা কর্মকাণ্ড শুরু করে দিলাম উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি আর জলপাইগুড়ি প্রধান দুটি কেন্দ্র ছাড়াও মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, দার্জিলিংও ছিল আমার মনোযোগের কেন্দ্র। দক্ষিণবঙ্গের সবকটি জেলা তো ঘুরে বেরিয়েছি বাংলা সংস্কৃতির খোঁজে। কয়েক বছরের মধ্যে এক অন্য বাংলাকে খুঁজে পেলাম জেলায় জেলায় তার প্রত্যন্ত এলাকাগুলিতে। আদিবাসী সংস্কৃতি সম্পর্কে আমার কিছুটা ধারণা ছিল যখন চাকুরির প্রথম যৌবনে আমি শুরু করেছিলাম সাঁওতালি কবিতার অনুবাদ। একেবারেই নিরক্ষর দরিদ্র আদিবাসী মানুষরা যেসব গান রচনা করেছিলেন মুখে মুখে, সেগুলির মর্মার্থ অনুধাবন করে বুঝেছিলাম তাদের জীবন দর্শন থেকে অনেক কিছু শেখার আছে। পুঁথিগত বিদ্যা নিয়ে যারা অহংকার করে, তারা আদিবাসী জীবনের সংস্পর্শে এলে অনুভব করতে পারবে তারা স্বশিক্ষিত হলেও যথেষ্ট সম্ভ্রমের ব্যক্তিত্ব। সেই সময় থেকে ভাবনাটা মগজে ছিল বলে মনোসংযোগ করলাম গ্রাম বাংলার সংস্কৃতিতে। আবিষ্কার করলাম কলকাতা থেকে যে একেবারেই বোঝা যায় না গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় নিহিত হচ্ছে আর এক সম্ভ্রান্ত সংস্কৃতি। কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে। কোনো বিশেষ কাজে একবার মেদিনীপুর থেকে বেরিয়ে মেদিনীপুরের অন্য প্রান্তে গেছি। কাজ সেরে সন্ধ্যের পর স্টেট হাইওয়ে দিয়ে ফিরছি, হঠাৎ দেখি দূরে সবুজ গাছপালায় ঘেরা গায়ের ভিতর আলোয় আলো। পথচারীকে জিজ্ঞাসাবাদ জানলাম সাঁওতাল পাড়ায় নাচ গান হচ্ছে। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে রেখে 2 কিলোমিটার সরু মেটে পথ উজিয়ে গিয়ে দেখি এলাহি কাণ্ড। গায়ের ভিতর একটা ফাঁকা জায়গায় মাথার উপরে চাঁদোয়া টানিয়ে শুরু হচ্ছে নাচ গানের আসর। চারপাশে 4টে হেজাক জ্বলছে। সাঁওতাল রমণীরা রঙিন শাড়ির আঁচল গাছ কোমর করে বেঁধে শাড়ি দিয়ে দাঁড়িয়ে পরস্পরের কোমরে হাত দিয়ে নাচছে একযোগে। পুরুষেরা কেউ মাথায় ময়ূরের পুচ্ছ বেঁধে বাজাচ্ছে ধামসা, কেউ লাল ফেটটি কপালে বেঁধে বাজাচ্ছে মাদল, কেউ বাঁশিতে অসামান্য সুর তুলছে। প্রায় সবাই হাঁড়িয়ে খেয়ে আধো মাতাল। কিন্তু কি প্রাণ প্রাচুর্য তাদের এই নাচ গানের আসরে। এক বৃদ্ধা সাঁওতাল রমণী ভরপেট হারিয়ে খেয়ে দাঁড়াতে পারছেন না। উঠোনের একপাশে একটা বাঁশ পোতা ছিল, তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে শরীর দোলাচ্ছেন যুবতীদের সঙ্গে তাল মিলিয়ে। সে এক অদ্ভুত সন্ধ্যা কাটলো আমার। আরেকবার উত্তরবঙ্গে গেছি। জলপাইগুড়ি শহরে ফিরছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে। বেলা দুপুর। শুনলাম 10 কিলোমিটার জঙ্গল ঠেলে ভিতরে গেলে রাভাদের বসতি। রাভারা উত্তরবঙ্গের এক জনজাতি। চললাম গাড়ি নিয়ে, ঘন জঙ্গল। শুনলাম এই পথ দিয়ে রাভা পুরুষ রমণী সবাই এই 10 কিলোমিটার হেঁটে যাতায়াত করে। কখনো তাদের পথের সামনে এসে দাঁড়ায় বুনো হাতি। মানুষজন দেখে তারা কিছুক্ষণ থমকে দাঁড়ায়, আবার পাশ কাটিয়ে চলে যায়। এরকম ঝুঁকি নিয়ে যাতায়াত করে রাভারা। রাভাদের বসতিতে পৌঁছে দেখি কয়েকটি তরুণী রাস্তার ধারের একটা পুকুরে কাপড় কাচ্ছে, কেউ বাচ্চাকে স্নান করাচ্ছে, কেউ কিনারে বসে তাদের সঙ্গে গল্প করছে। আমরা রাভাদের বসতিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গায়ের পুরুষরা আমাদের ডেকে নিয়ে বসলেন একটা ক্লাব ঘরে। মিনিট 10 মধ্যে দেখি সেই তরুণীরা বর্ণময় পোশাকে এসে সাজগোজ করে শুরু করে দিলেন নাচ গান। কি অপূর্ব সেসব নাচ গান এবং তাদের গানের কথাবার্তা। মুহূর্তে অভিব্যক্তি তাদের বদলে গেল এবং কি প্রাণোচ্ছল আর হাসি খুশি হয়ে জমিয়ে দিল নাচের আসর। আরেকবার পুরুলিয়ায় গেছি সাহিত্যের অনুষ্ঠানে। রাতে শুনলাম যে ঝুমুর নাচ হবে। গীতাবাই নামে এক মহিলা দারুণ সেজেগুজে নাচলেন মঞ্চ দাপিয়ে। দেখে মনে হলো গীতাবাইয়ের বয়স 25 থেকে 30। পরদিন সকালে গেলাম তাদের ঝুপড়ির বাড়িতে, ঝুপড়ি ঘরে আলাপ করতে। গিয়ে দেখি বসে আছেন 55 বছরের প্রৌঢ়া। অথচ 1 ঘন্টার নাচলেন কোন রকম না হাঁপিয়ে।
একবার মেদিনীপুরের পিংলায় নয়াগ্রামে গেছি, চিত্রকরদের পাড়ায়, দেখে লম্বা লম্বা ক্যানভাসে রামায়ণ মহাভারত পুরাণের ছবি আঁকছি, বাড়ির মেয়ে বউরাও। কখনো আঁকছি বেহুলা লক্ষিন্দর পট, কখনো চৈতন্য লীলা পট, কখনো রামায়ণ বা মহাভারতের এক একটি কাহিনী। তারা কিন্তু বাজারে রং ব্যবহার করে না, সবই ভেষজ রং। যেমন লাল রঙের জন্য তার ব্যবহার করে পাকা তেলাকুচা ফল, নীল রঙের জন্য পাকা টেপি ফল ও ঘুসুংটি মাটি মিশিয়ে, বেগুনি রঙের জন্য পুঁইয়ের মুটুরি, হলুদ রঙের জন্য কাঁচা হলুদ ও ঘুসুংটি মাটি, কখনো বেলের শাঁসও ব্যবহার করে, সবুজ রঙের জন্য নিম পাতা ও কাঁচা হলুদ, কালো রঙের জন্য চাল পুড়িয়ে ভেজে সেই লম্বা লম্বা পট থাকে গুটানো। কোনো শ্রোতা পেলে তাদের সামনে সেই পট একটু একটু করে খুলতে থাকে আর ছবির সঙ্গে মিলিয়ে গান করতে থাকে। একটা পট নিয়ে হয়তো 1 ঘন্টার গান। শ্রোতারা খুশি হয়ে 100 কি 50 কি 200 টাকা দিলে তারা খুব খুশি। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম জুড়ে অসংখ্য গ্রামে পটুয়াদের বাস। আর কালীঘাটের পর তো বিখ্যাত আমাদের বেহালা গুরু সদয় দত্ত যে মিউজিয়াম আছে, সেখানে কিন্তু নানা ধরনের পট পাওয়া যায়। আর গুরু সদয় দত্ত মিউজিয়ামে আরেকটা কাঁথা শিল্প আছে, সেখানে কাঁথায় যে সুন্দর সুন্দর ছবি আঁকা, ছবি সূচে সুতোয় এত সুন্দর সূচিকর্ম যে দেখার মতো আর কি। আর গ্রাম বাংলায় গানের বৈচিত্র্য কি কম? উত্তরবঙ্গের ভাওয়াইয়া চটকা, মালদহের গম্ভীরা গান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভাদু টুসু, আর দক্ষিণবঙ্গে হচ্ছে চৈত্র মাসে গাজনের গান। দক্ষিণ চব্বিশ পরগনার নানা জায়গায় গাজনের গান গায় দল মিলে। চৈত্র সংক্রান্তির ঠিক 10-15 দিন আগে থেকে শুরু হয়। এরা নতুন কাপড় পরে ঘোরে এবং তারা যেসব গান গায় তাদের বিষয় হচ্ছে হর পার্বতীর বিবাহ। এরকম মেদিনীপুরে ঠাকুরদায় একটা গাজন হয়, সেখানে মহাদেবের বন্দনা, দুর্গার বন্দনা, শিবের বিবাহ, এরকম বিভিন্ন কাহিনী তারা গাইতে 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 হাঁটে। আর গানের পাশাপাশি বলি লোক নাটকের কথা বলি। বোলান, কুষাণ, ডমনি, এই সমস্ত যে নাটকগুলো এই বাস্তব জীবনের পাশাপাশি দেবদেবী কেন্দ্রিক ধর্মীয় কাহিনী নির্ভর এইগুলো নাটক আর কি। যেমন বলি, যেমন মালদহ জেলার লোকনাটক হচ্ছে ডমনি। ডমনি আবার মানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ কাহিনী নিয়েও তারা নাটক করে। যেমন বলছি, ছেলের মালিকানা নিয়ে ঝগড়া, ছেলে কে বেশি প্রতিপালন করেছে, মা না বাবা, মার বাবার সঙ্গে লড়াই চললো 8 ঘন্টা, কে বেশি ছেলেকে লালন পালন করেছে। কিংবা একটা ঠকবাজ ছেলেকে বিয়ে করে একটা মেয়ের কি দুর্দশা হলো, তাই নিয়ে একটা ডমনি নাটক। আবার বোলান নাটক, তারা নানা রকম, যেমন মেঘনাদ বধ, তাই নিয়ে তারা একটা নাটক করে। কিংবা আরেকটা সাধারণ কাহিনী বলি, তারা কাহার, কাহারদের একটা লোকের নাম তারা, মুর্শিদাবাদ জেলার বড়মা, সেখানকার ডাক সাইটের লেঠেল, তাকে সম্মুখ যুদ্ধে হারানো অসম্ভব বলে অপ্রস্তুত অবস্থায় তাকে হত্যা করে। এই যে কাহিনী, এটা গীতিময় এবং গদ্য সংলাপে অদ্ভুত তারা এই নাটকগুলো করে। কিংবা মলুয়া সুন্দরী পালা, বিনোদ ও মলুয়া পরস্পরকে ভালোবাসে, কিন্তু কাজীর নজরে পড়ে যে মলুয়া অসম্ভব সুন্দরী। তখন কাজী কি করলো, কাজী বিনোদকে ধরে নিয়ে এলো, বললো এই মলুয়া হচ্ছে রাজরাজেশ্বরের ভোগ্য, তুই সামান্য চাষি ছিলেন কেন তাকে পাবি। এদিকে দেওয়ানের নজর পড়েছে মলুয়ার উপরে। এবার কাজী আর দেওয়ানের সঙ্গে লড়াই, এতে কাজী মারা গেল। তখন দেওয়ানের ভাগে পড়ে গেল মলুয়া। মলুয়া কিন্তু পালিয়ে চলে এলো ঘরে, কিন্তু যে সমাজে সে ফিরলো সেখানকার মাতব্বরা বললো যে মলুয়া তো মুসলমান ঘরে ছিল, তাকে নেওয়া যাবে না। এবার অদ্ভুত অদ্ভুত সব বিষয়, যেগুলো সামাজিক সংঘাত, সামাজিক গল্প, এগুলো তাদের নাটকের সব বিষয় হয়ে ওঠে। যেমন দক্ষিণ দিনাজপুরে খন, খন শব্দটার অর্থ হচ্ছে কেচ্ছা বা বাখান। ওই একই বিষয়, সামাজিক সংঘাত, সামাজিক সমস্যা। একটা বলি, কখনো অভাব অনটন নিয়ে তারা নাটক করে, কখনো নরনারী প্রেম নিয়ে তারা নাটক করে, কখনো প্রেমের জয়গান। যেমন বলি একটা, বিয়ের পর জাবেদা যাচ্ছে শ্বশুর বাড়ি,
স্বামী আর্থিক সমস্যায় জেরবার হয়ে স্ত্রীকে বন্ধক রেখে ঋণ করে। স্বামীকে পাষাণ বলে গালাগালি করছে স্ত্রী, কিন্তু সেই স্বামী যখন হারিয়ে গেল তখন কিন্তু স্ত্রী তার সুখে আকুল। এই হচ্ছে গ্রাম বাংলার এক একটা ছবি আর কি। যেমন মালদহে, যেমন দক্ষিণ দিনাজপুরে খন গান, খন নাটক, তেমনি মালদহ হচ্ছে কোজাগরি খন। সেটা হচ্ছে ওই মালদহের দিনাজপুরের যে একটা স্রোত মালদহের গাজলে আসে আর কি। ফসল না হয় ছেলের বা মেয়ের বাবা মারা চিন্তিত যে ছেলের বিয়ে দেবে, মেয়ের বিয়ে দেবে, কি করে দেবে। ওদিকে ছেলে আর মেয়ে কিন্তু গোপনে গোপনে প্রেম করে তারা বিয়ে করে ফেললো, বাবা মাকে ভাবতেই হলো না আর কি। এই যে নাটকগুলো করে, এই যে গানগুলো করে, তারা কি করে, পাড়ায় পাড়ায় গিয়ে অভিনয় করে, টাকা পয়সা চায়, কিছু টাকা পয়সা পেলো, কিছু চাল ডাল তেল পেলো, সেগুলো কি করে এবার গ্রামের মাঝখানে এসে সমস্ত গ্রামবাসী মিলে একদিন চড়ুই ভাতির মতো হলো, ভজন উৎসব হলো একদিন আর কি। আর মুর্শিদাবাদ একটা লোকনাট্য আছে আলকা, সবাই জানেন। আলকা হচ্ছে কিরকম একটা গল্প বলি, আলকাপের গল্প একটা বলি। স্বামী মাঠে কাজ করছে, স্ত্রী রোজ দুপুরে ভাত নিয়ে আসে। একদিন স্ত্রীর ভাত নিয়ে আসতে দেরি হয়েছে, স্বামী কি করলো, হাতের লাঠিটা উঁচিয়ে বলছে শিগগির এসো, শিগগির এসো। স্ত্রী ভাবলো যে দেরি হয়েছে, স্বামী বলতে তাকে লাঠি দিয়ে মারবে। স্ত্রী ভাতের হাঁড়ি নিয়ে দৌড় পিছন দিকে একেবারে। তখন তো স্বামী সত্যি রেগে গেল, বাড়ি ফিরে ওই লাঠি দিয়ে বউকে পেটালো। আরেকটা মজার একটা নাটকের কথা বলি, উত্তরবঙ্গে লোকনাট্য চোর চুন্নি। চোর আর চোরের বউ হচ্ছে চুন্নি। চুরি করেও সংসারে অভাব ঘোচাতে পারছে না চোর, তাই নিয়ে চুন্নি জেরবার, এবং এই নিয়ে চোরের সঙ্গে চুন্নি রোজ লড়াই হয় আর কি, নানা রকম লড়াই। সেগুলো হচ্ছে চোর চুন্নি আর কি। এই গানে হোক বা নাটকে হোক, গভীরভাবে লক্ষ্য করলে এই গানের কথায় বা নাটকের সংলাপে উঠে আসে সমকালীন সমাজ ব্যবস্থা, প্রশাসনের কার্যকলাপ, তার প্রতি ব্যঙ্গোক্তি, তার হচ্ছে সমস্যা। আর এবার বলি যার কথা আগেই বলা ছিল, বাউল ফকিরের কথা বলি। গ্রাম বাংলায় সবচেয়ে যে সংস্কৃতি খুব পরিচিত, খুব খ্যাত হচ্ছে বাউল ফকির। এই বাউল ফকিরদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে, আপনারা জানেন যে সতীশ চক্রবর্তী বিশিষ্ট লোক সংস্কৃতি বিশেষজ্ঞ, তিনি লিখলেন বাউল ফকির কথা। আবার মুর্শিদাবাদের শক্তিনাথ ঝা, তিনি একটা বই লিখেছিলেন বস্তুবাদী বাউল, আরো অনেক বই লিখেছেন। আমি এই বইটা খুব বিখ্যাত বই, তাই বললাম আর কি। এই বাউলদের একটা বড় অংশ বাংলার সংস্কৃতিকে তারা দেশে বিদেশে বিকাশ করেছে আর কি। জয়দেবের মেলা তো বিশ্ববিখ্যাত। আপনারা জানেন যে জয়দেবের মেলা হলে সারা বাংলার বা বাংলা বাড়িতে যারা বাউল আছে, ফকির আছে, তারা এই জয়দেবের মেলায় অংশগ্রহণ করে। রবীন্দ্রনাথ এই জয়দেবের মেলা যেমন জনপ্রিয়, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এরকম একটি পৌষ মেলাকে ঘিরে এরকম একটা বাউলের মেলা উনি স্থাপন করেছিলেন, বা এখনো সেই মেলা হয় আর কি। প্রথম থেকেই শান্তিনিকেতনে বাউলদের যাতায়াত ছিল। এই পৌষ মেলার মঞ্চে গান গাওয়া যে কোনো বাউলেরই জীবনের একটা স্বপ্ন। বাউলদের মধ্যে পূর্ণদাস বাউলের নাম সবাই জানেন, বিখ্যাত। এই সনাতন দাসের কথা বলি। সনাতন দাস শান্তিদেব ঘোষের আমন্ত্রণ পান শান্তিনিকেতনে, এবং সেখান থেকে তিনি লন্ডনে। তারপর তো সনাতন দাস ইতিহাস হয়ে গেলেন আর কি। তবে বীরভূমের বাউলরা যত বিখ্যাত, মুর্শিদাবাদের যারা বাউল বা ফকির আছেন, তারা কিন্তু বাউল তত্ত্বের উপর বেশি জোর দেন আর কি। কিন্তু মুর্শিদাবাদের প্রচার একটু তুলনায় একটু কম আর কি। যেমন লালনের কথা তো আমরা সবাই জানি। একজন কবির গোসাইয়ের কথা বলি। কবির গোসাই প্রায় 1000-এর পর গান লিখেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে একটা গান গাইতেন, ডুব 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 রূপসাগরে আমার মন। এই গানটা হচ্ছে কবির গোসাইয়ের লেখা। সেই কবির গোসাইয়ের গান আগে পাওয়া যায়নি। হঠাৎ একদিন একটা গ্রামে এক সম্পূর্ণ চাষির বাড়িতে 1000 গানে সেই খাতা খুঁজে পাওয়া গেল। 150 বছর আগে সেই চাষির পিতামহ নিজে হাতে নকল করেছিলেন কবির গোসাইয়ের মূল খাতা থেকে।
নাটক এবং গানের কথা বললাম, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। কিছু গ্রামীণ শিল্পের কথা বলি। বাংলায় এ জেলায় ও জেলায় ছড়িয়ে আছে টেরাকোটা বা পোড়ামাটির ভাস্কর্য। তমলুক, বেড়াচাপা, আটঘরা এসব জায়গায় খনন কার্য চালিয়ে উদ্ধার করা হচ্ছে ইতিহাসে মোড়া বহু মূর্তি ও ভাস্কর্য। বর্ধমানের সাতদেউলিয়া, পুরুলিয়ার বড়াম, দেউলঘাটা, দক্ষিণ চৌষরা জটা, এরকম নানা জায়গায় টেরাকোটার অনেক ভাস্কর্য পাওয়া গেছে। এবং এই টেরাকোটার যে সংস্কৃতি বা যে কারুকাজ, তাকে খুব বেশ লক্ষ্য করার মতো আর কি। যেমন কোথাও তাল গাছ থেকে রস পাচ্ছে শিউলিরা, কোথাও নরসুন্দর দাড়ি কামনের রত, কোথায় ধোপা ধোপানেরা ধৌতিকরণে ব্যস্ত, কোথাও গোপের কাঁধের বাঁকে দুধ ও ক্ষীরের কলসি, কোথাও পাখি শিকারের দৃশ্য। এরকম নানা রকম গল্প এই মন্দিরের গায়ে লেখা থাকে এবং তার থেকে তখনকার দিনের সমাজ চিত্র একটা আমরা পেয়ে থাকি আর কি। আবার মসজিদের গায়েও কিন্তু অনেক টেরাকোটার কাজ আছে। যেমন মালদহের পান্ডুয়ায় আদিনা মসজিদ, একলাখি মসজিদ, কদম রসুল, বর্ধমানের কালনায় শাসপুরের মসজিদ। এরকম কখনো মন্দিরে কখনো মসজিদে বাংলায় অজস্র টেরাকোটার মন্দির আছে এবং তার থেকে বঙ্গ সংস্কৃতির নানা চিহ্ন আমরা পেয়ে থাকি। টেরাকোটার পর আসি ডোগরা শিল্পে। সবাই জানেন যে ধাতু গলিয়ে কোন একটা আদল তৈরি করার শিল্পই হচ্ছে ডোগরা শিল্প। কখনো নানা রকম মূর্তি গড়া হয়, কখনো প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয় ডোগরা দিয়ে, কখনো ঘর সজ্জার বিষয় হয়, কখনো জীবজন্তু তৈরি করা হয়, কখনো প্রকৃতির নানা দৃশ্য তৈরি করা হয় এই ডোগরা শিল্পীরা। আমি ঘাটালে গিয়ে একবার ডোগরা শিল্পীদের একটা বাড়িতে গিয়ে দেখে এসেছিলাম তারা কি করে এই ডোগরা শিল্প কি করে তারা তৈরি করে। আরেকটা বলি, মৃৎশিল্পের না বললেই নয়। মাটি দিয়ে রকমারি মাটির পাত্র ও সেই পাত্রের গায়ে রঙিন ছবির বৈচিত্র্য দেখে জানা যায় বঙ্গজীবনের অনেক দিক। মৃৎশিল্পীদের প্রতিমা গড়ার বৈচিত্র্য থেকে উন্মোচিত বঙ্গ সংস্কৃতির আর এক দিক। আবার বিভিন্ন জায়গায় খনন কার্যের ফলে প্রাচীনকালের অনেক মূর্তি আবিষ্কৃত হতে জানা গেছে তৎকালীন বঙ্গ সংস্কৃতির নানা পর্যায়ে। এই প্রসঙ্গে আলোচিত হতে পারে পুতুল শিল্পের কথা। কৃষ্ণনগরের পুতুল শিল্পের কথা আমরা জানি। যারা কৃষ্ণনগরের ঘূর্ণিতে গেছেন তারা জানেন যে মাটি দিয়ে কি অপরূপ সমস্ত তারা মূর্তি, তারা পুতুল, তার নানা রকম দৃশ্য তৈরি করে আর কি। পুতুল শিল্পের পরে আমি আসি দারু শিল্প। কাঠ কেটে যে এত চমৎকার ভাস্কর্য করা যায় সেটা যারা দেখেছেন দারু শিল্প তারাই জানেন আর কি। খনন কার্যের ফলে নানা জায়গায় বহু প্রাচীন মূর্তি, নানা দ্রব্য যে আবিষ্কৃত হয়েছে এগুলো কাঠ দিয়ে তৈরি আর কি। আমাদের চারুকলা পর্ষদে একবার দেখেছিলাম কয়েকজন ভাস্কর তারা কাঠ কেটে কি অপরূপ সমস্ত ভাস্কর্য তৈরি করেছে, প্রদর্শনী করেছেন আর কি। আরেকটা বলি যেটা খুব উল্লেখযোগ্য, হাতির দাঁত। হাতির দাঁতের কারুকাজ নিশ্চয়ই অনেকে দেখেছেন। আমি মুর্শিদাবাদে গিয়ে একবার হাতির দাঁতের যে শিল্প তাদের বাড়ি গিয়েছিলাম। হাতির দাঁত কেটে চমৎকার তাজমহল তৈরি করেছে, কিংবা পালতোলা একটা বজরা, কিংবা শিকার চিত্র। খুব কঠিন কাজ হাতির দাঁত কেটে কেটে, কিন্তু কি সূক্ষ্ম কারুকাজ। মানে সোনার দোকানের শ্যাগরা যেমন সুন্দর ডিজাইন করেন তেমনি হাতির দাঁতে সেই ডিজাইন তৈরি করা। এগুলো সংস্কৃতি এক একটা দিক আর কি। আরেকটা দিকের কথা বলি যেটা বাংলার মেয়েরা অংশগ্রহণ করে, আলপনা। আলপনা কিন্তু যারা দেখেছেন এত চমৎকার সব আলপনা, তাতে যে কারুকাজ দেখার মতো আর কি। যেমন কতগুলো আমি আলপনার কথা বলি। যেমন বিয়ের সময় বর যে আসনে বসবে তারপর চমৎকার চিত্রাঙ্কন করে আপ্যায়ন করা হয় সেই বরকে। আবার লক্ষ্মী পুজোর যে কুলোর উপরে চমৎকার আলপনা আঁকা হয়। আর পুজোর ঘরের সামনে আলপনা দেওয়া হয়, মাটির দেওয়ালে দেওয়া হয়। লক্ষ্মীর আসন থেকে ঘরের দরজা পর্যন্ত এই যে সুন্দর আলপনা দেওয়া হয়, তার মধ্যে পায়ের ছাপ থাকে, দেখে মন ভরে যায় আর কি। কিংবা স্কুল বা কলেজের পুজো প্রাঙ্গণে
আলপনা দেয়, কিন্তু কলেজের ছেলে মেয়েদের খুব মেয়েদেরই খুব উৎসাহ আর কি। আরেকটা বলি, ব্রত কথা যখন পাঠ হয়, ব্রত কথা নানা রকম ব্রত আছে। আমরা জানি সেজুতি ব্রত, কুলকুলতি ব্রত বা কুলইচণ্ডী ব্রত, পৃথিবী ব্রত, তারা ব্রত, ভাদুলী ব্রত, লোটন ষষ্ঠী, নাটাই ষষ্ঠী, ঋতু ব্রত। এই প্রত্যেক ব্রতের কিন্তু আলাদা আলপনা আছে। যারা জানেন বা যারা দেখেছেন তারা জানেন যে আলপনাও কিন্তু বঙ্গ সংস্কৃতি একটা বড় দিক আর কি। আবার খেলার যে তাস, তাসের উল্টো পিঠে নানা রকম ছবি থাকে, আলপনা থাকে, নানা রকম ছবি থাকে, সেটাও কিন্তু একরকম একটা বঙ্গ সংস্কৃতি একটা দিক। আবার রেশম শিল্প, রেশমের শাড়ি তৈরি হয়, তারপর যে চমৎকার যে কারুকাজ হয়, সেটাও একটা দিক। বালুচরি শিল্প, বালুচরি শাড়ি অনেকে দেখেছেন, কিন্তু বালুচরি যেখানে তৈরি হয় সেখানে বিষ্ণুপুরে প্রচুর প্রচুর বাড়ি আছে যেখানে বালুচরি শাড়ি তৈরি হয়। সেই বালুচরি শাড়ি তৈরির যে যে কি বলবো, যন্ত্র বলবো আর কি, সারা ঘর জুড়ে, এবং তাতে বালুচরির যে আঁচল, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, পুরাণের গল্প, নানা বিষয় এই এতে আঁকা হয় আর কি। আমি কদিন আগে পড়ছিলাম যে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করছিলেন, তখন তো সাহেবরা বলছেন না, গ্রামের লোকে মেনে নেবে না। তখন এই তাঁতিরা শাড়ির পরে বিধবা বিবাহ চাই, বিধবা বিবাহ চাই বলে শাড়ির আঁচলে তৈরি করে হয় পড়তে আরম্ভ করলো, এবং সাহেবরা সেই দেখে কিন্তু বিধবা বিবাহে মত দিয়েছিলেন আর কি। এরকম আলপনা নানাভাবে এই এই ছবি আমাদের নানাভাবে আমাদের জীবনে এসেছে। আরেকটা বলি, লাক্ষা শিল্প, এই গালা গালা গলিয়ে এত চমৎকার সব মূর্তি তৈরি করা হয়, এগুলো যারা দেখেছেন আর কি, মানে গালার শিল্প, তারা দেখেছেন যে এটাও একটা আমাদের সংস্কৃতির কিন্তু একটা দিক। এবার বলি, আগে যেটা প্রথমে বলেছিলাম যে সাঁওতালদের গান কবিতা পড়ে আমি জেনেছিলাম যে সাঁওতালদের নিরক্ষর মানুষ, অল্প শিক্ষিত মানুষ, তাদের যে তাদের যে জীবন দর্শন, তাদের যে অনুভব অসাধারণ আর কি। তেমনি আদিবাসীদের যে পালা পার্বণ, নানা রকম পালা পার্বণ আছে, যেমন সাঁওতালদের পরবের অনেক বৈচিত্র্য, করম পরব, কাঁসায়ে পরব, বাহা পরব, পাতা পরব, সহরায় পরব। এই বাহা পরব হচ্ছে বসন্তকাল, বাহা মানে ফুল। এই বসন্তকালে মেয়েরা সবাই খোঁপায় পলাশ ফুল, হাতে পলাশের বালা, গলায় পলাশের বালা পরে যে নাচ গান করে, এই বাহা পরব খুব বৈচিত্র্য এবং খুব সুন্দর, খুব বর্ণময় আর কি। তেমনি উত্তরবঙ্গে যারা আছেন, আমি রাভার কথা বললাম, রাভাদের নাচের কথা বললাম, মেচ, গারো, ধিমাল, এরকম নানা জনজাতি আছে, এবং প্রত্যেকের কিন্তু নাচ গান, তাদের সংস্কৃতি সব আলাদা আর কি। সেগুলো যারা দেখেছেন, মেচদের নাচ, রাভাদের নাচ, এত বর্ণময় এবং এত সুন্দর, এত গানের কথা, এত সুন্দর সব গানের কথা আছে, যেগুলো ভাবা যায় না যে প্রত্যন্ত গ্রামে অনেক দূরে দূরে, পাকা রাস্তা থেকে 10 মাইল, 15 মাইল, 20 মাইল ভিতরে বাস করে, তাদের মধ্যে যে এত সুন্দর যে সাংস্কৃতিক চেতনা, তাদের মধ্যে যে আনন্দ, যে প্রাণ প্রাচুর্য, নাচ গানের হই হই করে, ভাবা যায় না আর কি। যে যেমন উত্তরবঙ্গে একটা আছে টোটো, টোটো পাড়ায় আমি গেছি একবার, গিয়ে দেখলাম যে তাদের প্রচুর মন্ত্র আছে। কিছু ব্যবহৃত হয় পূজা পার্বণে, কিছু প্রায়শ্চিত্তে, কিছু পারলৌকিক ক্রিয়ায়, এরকম নানা ধরনের মন্ত্র আছে, এবং সেই মন্ত্রের কথা এবং তাদের যে নাচ গান, তাদের যে সংস্কৃতি, সেটা কিন্তু মানে লক্ষণীয় আর কি। যেমন তাদের দেবতা, আপনি অনেকে শুনলে অবাক হবে, পাহাড় পর্বত এখনো তাদের দেবতা, নদী দেলা এখনো তাদের দেবতা, বন জঙ্গল এখনো তাদের দেবতা, আকাশ পৃথিবী সবই টোটোদের, তারা টোটোরা পুজো করে আর কি। সেই এই আদিম যুগে যেমন ছিল, এখন কিন্তু সেই অভ্যাস, সেই সংস্কৃতি এখনো টোটোরা বহন করে আসছে আর কি। হ্যাঁ, বাংলা সংস্কৃতি এরকম নানা বৈচিত্র্য ছড়িয়ে আছে। যদি কেউ বাংলা, পশ্চিমবঙ্গের উপরে যদি প্লেনে করে যান, মনে হতেই পারে যে বাংলার
নানা গ্রামে এই বাংলার সংস্কৃতি কি কি অসম্ভব বৈচিত্র্যময় সংস্কৃতি ছড়িয়েছে সারা গ্রাম বাংলায়। যারা গবেষক তারা এগুলো নিয়ে নিশ্চয়ই তারা মাথা ঘামাচ্ছেন, তারা প্রচুর বই লিখেছেন। আমি বলি যে যদি কেউ যান, যারা কৌতূহলী, একদিন হয়তো কি দেখলেন যে মুর্শিদাবাদে কোন একটি যুবক এক মনে রচনা করেছে আলকাপের পালা দেখে যাচ্ছে আর কি। মালদহের কোনো গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখা যাবে সেখানে গম্ভীরার পালা লিখে যাচ্ছে। কোথাও রাত্রিবেলা মহলা চলছে, রিহার্সাল, হাতে জ্বালিয়ে লেটো গানের আসর বলছে, কোথাও ভাঁড় যাত্রার মহলা চলছে। মানে এত বৈচিত্র্য, জেলায় জেলায় জেলার এক জেলা থেকে এক জেলার মধ্যে কত রকম বৈচিত্র্য আছে। যারা জানেন, যারা লোক সংস্কৃতি নিয়ে একটু পড়াশোনা করে, দেখবেন যে এত বৈচিত্র্য আমি জানি না ভারতের অন্য কোথাও আছে কিনা। এই বৈচিত্র্য আমাদের বঙ্গ সংস্কৃতিতে আছে। যেমন আমি বলি, অনেকে বছরের পর গবেষণা করে চলেছেন জেলার পুরাতত্ত্বের নিদর্শনগুলি। পায়ে হেঁটে ঘুরছেন গ্রামের পর গ্রাম, পাগলের মতো খুঁজে যাচ্ছেন নিদর্শনগুলি। ঠাঠা রোদ্দুরে দাঁড়িয়ে নোট করে নিচ্ছেন। আমি দেখেছি এই জ্ঞাতব্য বিষয়গুলি। বাড়ি ফিরে রাতের পর রাত জেগে সেই যেগুলো সারাদিন তিনি নোট করে নিয়েছেন সেগুলো লিখছেন, তারপর গ্রন্থ প্রকাশ করছেন সম্পূর্ণ নিজের খরচে। আমি যখন ছিলাম সংস্কৃত অধিকর্তা, বহু গবেষক তারা এমন এত ভালো ভালো বই আমাকে দিতে, পড়ে অবাক হলাম যে তার নিজের খরচে ছাপা, নিজের চেষ্টায় তিনি ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন। হয়তো প্রকাশকও পাচ্ছেন না, অথচ তার ভিতরে একটা আর্ট খেলা করে যে আমি এইগুলো ধরে রাখবো। হয়তো সেই ধরে রাখা পরবর্তী আর কেউ হয়তো ধরছেন না, এগুলো থেকে গেল কিন্তু আমাদের যে পাঠাগারে রয়ে যাচ্ছে, আমাদের স্মৃতিতে রয়ে যাচ্ছে। কেউ বা যে গ্রামে অনেক অবহেলায় ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো গিয়ে ঘুরে ঘুরে সেগুলো নিয়ে পড়াশোনা করছে, মানে নোট করছেন, বই লিখছেন। আবার স্থান নাম, এক একটা গ্রামের কত রকম, মানে গ্রামের কত রকম নাম আছে, স্থান নাম নিয়েও একজন একটা বড় বই লিখেছেন। কত রকম নাম আছে, তাদের কি উৎস, কিভাবে সেই নামগুলো এলো। কেউ লোকধর্ম নিয়ে, কেউ লৌকিক দেবদেবী নিয়ে নিজেরাই গবেষণা করেছিলেন। এইসব গবেষক কিন্তু আমাদের প্রণম্য। তারা কারোর আদেশের অপেক্ষা না থেকে, কোনো টাকা পয়সা অপেক্ষা না থেকে তারা গ্রামের গ্রামে ঘুরে এগুলো তারা লিখেছেন। অসম্ভব ভালো ভালো সব বই লিখেছেন। সে বই হয়তো কেউ কখনো পুরস্কার দিলেও না, কিন্তু তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই আর কি। এরা হাজারো গুণী মানুষ ছড়িয়ে আছেন, যারা শিল্পী, যারা নাটক করেন, যারা গান করেন, সেসব শিল্পী আছে। তাদের যাতে বলে রেকগনিশন, হয়তো সেরকম রেকগনিশন কোথাও একটা মঞ্চে একদিন একটা সুযোগ পেল, তাতেই তারা খুশি হলো আর কি। এবং এই যে তারা নাটক যে তৈরি করছেন, এই গান করছেন, এই পরম্পরা আছে, গুরু পরম্পরায় পরবর্তী যে প্রজন্ম তাদের শিখিয়ে যাচ্ছেন সেই সব নাটক, সেই সব গান। এবং আমাদের বাংলা সাহিত্যে বেশ কিছু বইও আছে এইসব এইগুলো নিয়ে আর কি। যেমন আমি বলি, যারা হুতম প্যাঁচার নকশা অনেকে পড়েছেন, কলকাতার যে কালচার, বাবু কালচার থেকে আরম্ভ করে নানা রকম, এখানে গাজন আছে, নানা রকম আছে। হুতম প্যাঁচার নকশার মধ্যে ধরা আছে যে তখনকার কলকাতার কি সংস্কৃতি ছিল আর কি। পরবর্তীকালে আরো প্রচুর বই লেখা হয়েছে, কিন্তু হুতম প্যাঁচার নকশা প্রথমে মনে পড়বে যে সেখানে তখনকার কলকাতা কেমন ছিল, সেটা আমরা জানতে পারি। কিংবা সৈয়দ মুস্তাফা সিরাজের মায়া মৃদঙ্গ বলে একটা উপন্যাস আছে, সেখানে আলকাপ নাটক নিয়ে গোটা উপন্যাস। মুস্তাফা সিরাজ নিজেই কিন্তু আলকাপ দলের সঙ্গে ছিলেন এবং প্রথম জীবন আলকাপ দলের সঙ্গে ঘুরে নাটক করে বেড়াতেন আর কি। সমরেশ বসুর পড়েছেন অনেকে, টানা পড়েন এই বালুচরী শিল্পী যারা, তাদের জীবনযাত্রা নিয়ে টানা পড়েন এই নাটকটি, ঠিক আছে। তার সঙ্গে কবি পড়েছেন, কবিয়াল
তাদের লেখা সংকলন লিখেছেন। প্রফুল্ল রায় একাধিক উপন্যাস লিখেছেন নৌটঙ্কিতে নিয়ে। নৌটঙ্কি একটা নাচের দল, নাচের শিল্প, তাদের নিয়ে উনি উপন্যাস লিখেছেন। অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা অনেকে দেখেছেন, কিভাবে কবিতে কবিতে চর্চা হয়। আমার লেখক বন্ধু ভগীরথ মিশ্র যাত্রা শিল্প নিয়ে একটা বড় বই লিখছেন আর কি। আমি নিজেও মহুলবনের সেরেং লিখলাম, এই সাঁওতালদের নাচ গান পরব, তার কত বৈচিত্র্য, তাদের জীবনযাপনের কত সংঘাত, এটি নিয়ে একটা লিখেছিলাম, মহুলবনের সেরেং। এরকম খুঁজলে পাওয়া যাবে বঙ্গ সংস্কৃতির নানা দিক, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে ধরা আছে। এই যে এই অবগাহন এবং সইটই, তারা তাদের যৌথ উদ্যোগে এই যে 7 দিন ব্যাপী সেমিনার হচ্ছে, এটা কিন্তু একটা খুব বড় কাজ। কারণ আমরা এই 7 দিনে দেখতে পাবো যে যারা আলোচনা করবেন তাদের মধ্যে অনেকেই গবেষক, অনেকেই অনুসন্ধিৎস পাঠক, অনেকেই লেখক। তারা কিভাবে বঙ্গ সংস্কৃতিকে তুলে ধরেন পাঠকদের সামনে, শ্রোতাদের সামনে, সেটা আমরা দেখতে পাবো। আর বিশিষ্ট ব্যক্তি যারা আলোচনা করবেন তারা একের পর এক বলে যাবেন বঙ্গ সংস্কৃতি। আমি হয়তো সবটা বলতে পারলাম না, আমার একবারে সীমাবদ্ধতা অনুযায়ী যতটুকু পারলাম পড়লাম। আমার পরবর্তীতে যারা বলবেন, অনেকেই বিদ্বান মানুষ, অনেকেই পণ্ডিত মানুষ, অনেকেই বিশেষজ্ঞ, তারা আরো ভালো, আরো সুন্দর করে বলবেন। আমি সভা শুরুর প্রথমে আমি একটা যাকে বলে কি বলবো রূপরেখা বলার চেষ্টা করলাম, হয়তো অনেক দিক বাকি রয়ে গেল। আশা করছি যে আমার পরবর্তীতে বলতে আসবেন তারা বলবেন নানা দিক দিয়ে, আমরা মুগ্ধ, শ্রোতার মুখ শুনব। আরো একবার এই অবগাহন এবং সইটইকে আমার ধন্যবাদ জানিয়ে, অন্যান্য যারা বিশেষজ্ঞ আসবেন কদিন, তাদেরও আমি ধন্যবাদ দিয়ে তাদের সবাইকে আমার এই অনুষ্ঠানে শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার। অরিন্দ্রজিৎ কিছু বলবে? মৌ কিছু বলবে? আমি বলবো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে নাকি? আমি বলি অরিন্দ্রজিৎ। হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে যখন আপনি হ্যাঁ শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, যখন আমরা বিষয় রাখলাম এরকম সংস্কৃতির প্রকৃতি ও বঙ্গজীবন, তখন আলোচক অনেকেই আমরা যাদের কাছে বক্তব্য রাখার প্রস্তাব পাঠিয়েছিলাম, অরিন্দ্রজিৎ জানেন যেহেতু তিনি সম্পাদক এবং আয়োজকও বটে এবং আহ্বায়কও বটে, বলা যায় যে নেপথ্যকার যান্ত্রিক সঞ্চালনা থেকে শুরু করে অনুষ্ঠানের সামগ্রিক রূপরেখা অরিন্দ্রজিৎ ভাই করছেন। আমি এখানে একটি অনুঘটকের কাজ করেছিলাম শুধু বিষয়টি তুলে এনে দিয়ে। তো এইখান থেকে যখন আমরা আলোচকদের কাছে প্রস্তাব দিই, তখন অনেক আলোচক যারা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা যারা সাধারণত বিভিন্ন সভায় বক্তৃতা করে থাকেন, তারা আমাকে বললেন যে মৌ, এই বিষয়টা একেবারেই বঙ্গ সংস্কৃতি খুব জটিল একটা বিষয়। তো আমি তো জানি যে গবেষণা করতে গিয়ে যে কোনো বিষয় খুব জটিল থাকে, সেখান থেকে কিছু তথ্য তলাশ করে তথ্য নিহিত করে তুলে আনতে হয়, তখনই সেই বিষয়টাকে আমরা একটা রূপ দিতে পারি। কোনো বিষয় যদি খুব সরল হয়, একটা সরল পথ ধরে চলে, যার মধ্যে আর কিছুই দেখানোর থাকে না, তাকে নিয়ে আলোচনা বা গবেষণা করার কোনো কিছুই থাকে না, কারণ তা তো সহজ সরল ভাবে দেখাই যাচ্ছে, তার তো পর্যায়ক্রমের আলোচনার কিছু প্রয়োজন হয় না। যখন সভামুখ্য আজকে মাননীয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন বলতে বলতে, যখন তিনি সূচনাতেই বললেন যে সংস্কৃতির প্রকৃতি এবং বঙ্গজীবন, সেখান থেকে তিনি প্রত্যেকটি জেলা ধরে যে আলোচনা করলেন এবং তাকে সভামুখ্য করার যে বিষয়টি আমাদের কাছে এসেছিল, তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন সংস্কৃতি দপ্তরে, তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারে তিনি নিযুক্ত ছিলেন কর্মকর্তা হিসেবে, শাসককর্তা হিসেবে, এবং তিনি
এমন করে কাজটি করেননি যেটাকে বলা হয় আলগোছে কাজ করা। তিনি ওই বিষয়টাকে একেবারেই গবেষণার মতো করে দেখেছেন। প্রতিটি মানে অনুষ্ঠান থেকে শুরু করে যেভাবে তিনি বর্ণনা করলেন যে রেখে যাওয়া বই, দিয়ে যাওয়া বই, গবেষণামূলক বই, লিখে যাওয়া বই, এবং তাকে ব্যক্তিগতভাবে একজন সাহিত্যিক হিসেবে যেহেতু একটু দেখার আমরা সুযোগ পেয়েছি, তাই আমরা জানি যে তিনি বইয়ের প্রতি এই যে যত্নবান, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আজকের বক্তব্যটা রাখতে পারলেন, তুলে ধরলেন। তো আমি বলতে চাই, সংস্কৃতির প্রকৃতি বলতে আসলে আমরা কি বুঝি? আমি যখন সংস্কৃতির প্রকৃতি নিয়ে কোনো বক্তব্য রাখছি, তখন আমাকে যে বিজ্ঞাপন করতে হচ্ছে, সেই বিজ্ঞাপনের মাধ্যম ঔপনিবেশিকতার কারণে, বলা যায় মিশ্র সংস্কৃতির কারণে, বলা যায় যে কোনো কারণেই হোক, বা আমাকে প্রতিষ্ঠানকে বিশ্ববন্দিত করে তোলার জন্য, বিশ্বগ্রাহ্য করে তোলার জন্য, বিশ্বজনীন করে তোলার জন্য আমাকে ইংরাজিতে বিজ্ঞাপন করতে হচ্ছে। কালচারাল স্টাডিজ, কালচার অফ বেঙ্গল, বেঙ্গলি ফুড, বেঙ্গলি অমুক, বেঙ্গলি ড্রেস, বেঙ্গলি এটসেট্রা এটসেট্রা। তো আমি যখন একটা বিষয়কে প্রতিষ্ঠিত করছি সংস্কৃতির প্রকৃতি হিসেবে, এটা নির্ণয় করা নিশ্চয়ই অসুবিধার হবে না। সংস্কৃতির প্রকৃতি একটা দশক বা শতকে থেমে থাকে না, সেটা বাঙালি ভূগোলের মতো করে পরিবর্তিত হতে 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 নিয়ে চলেছে। এবং আমি এই সঙ্গে জুড়ে দিয়েছিলাম বঙ্গজীবনের কথা। বঙ্গজীবন বলতে কোন বাঙালি? একটা খুব মজার কথা এই প্রসঙ্গে নাট্যকার প্রবীর গুহ জানিয়েছিলেন যে যে কোনো জায়গায় গিয়ে আমরা যদি কোনো জাতিকে সন্ধান করি, তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা চেহারার, সেটা ভাষার, সেটা রূপরেখার, তার সাহিত্য চর্চার, তার জীবন শৈলীর, তার হাতের কাজের। যেমন আমাদের মাননীয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন, আমাদের মধ্যে এত বিভিন্নতা আছে যে পৃথিবীর কোনো দ্রাঘিমাংশ বা অক্ষাংশে দাঁড়িয়েই বাঙালিকে চিহ্নিত করা যায় না। বাঙালি কিরকম বাঙালি? মোটা বাঙালি, কালো বাঙালি, বেটে বাঙালি, শিক্ষিত বাঙালি, অশিক্ষিত বাঙালি, কালচারাল বাঙালি। এবং যেমন তিনি বললেন, আমাদের শহরকে সারা বিশ্বের কাছে এইভাবে আমরা চিহ্নিত করতে পারি যে কলকাতা হচ্ছে একটি কালচারাল সিটি। বলা হয় যে মেগা সিটি ছাড়াও এখানে কালচারালি এত বেশি পরিমাণে কাজ হয়। যখনই আমরা কোনো ব্যাখ্যা করছি, এই যে আমি দুটো বাক্য প্রয়োগ করলাম, এখানে আমরা খুব সচেতন ভাবে খেয়াল করলাম যে আমরা কালচারাল বলে একটা শব্দ ব্যবহার করছি। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এটা বাঙালি কালচারের মধ্যে পড়ে না, তুমি বাংলার সঙ্গে ইংরাজি মিশিয়ে কথা বলবে না, ইংরাজিতে কথা বলতে গেলে ইংরাজিতেই কথা বলো। কিন্তু আমি বলতে পারি, আমি শিক্ষা গ্রহণ করেছি ইংরাজি মাধ্যম স্কুলে। পঠন পাঠনের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যেসব বই গবেষণার জন্য ব্যবহার করে থাকছি, সেসব বইয়ের মধ্যে অধিকাংশ বইই কিন্তু ইংরাজিতে, এবং ইংরাজি থেকে আমাকে বঙ্গানুবাদ করতে হয়। তাহলে এই ইংরাজি ভাষাও এখন বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে আমি ধরতে পারি। এবং যেমন আমাদের মাননীয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তার আলোচনায় বলছিলেন, আমি সেই দিক থেকে যদি নিজস্ব জেলাগত বিভাজনে আসি, তাহলে দেখব দার্জিলিং থেকে একেবারে আমাদের সুন্দরবন পর্যন্ত বিভিন্ন রকম হাতের কাজের সমন্বয়। তাহলে এটাই কি আমাদের সংস্কৃতি? কোথাও শোলার কাজ চলছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি হাতের দাঁতের কাজ, যেমন তিনি বললেন, কোথাও দেখতে পাচ্ছি বাঁশের কাজ, কোথাও তাঁতের কাজ, কোথাও দেখতে পাচ্ছি আমরা বানানো হচ্ছে মাটির মূর্তি, এবং সেই মাটির মূর্তির কারিগর আজকে মেয়েরাও যুক্ত হয়েছেন। নারীরাও শিল্পী হয়ে উঠেছেন কিনা সেটা তো সময় এবং বঙ্গজীবনী ব্যাখ্যা করবে। এই জায়গা থেকে আমাদের বঙ্গ সংস্কৃতি নিয়ে আলোচনা চলছে। আমাদের আলোচনার এই বিষয়টি ধরার কারণ হলো, এখানে আমরা দেখতে পাই, যেমন আমাদের মাননীয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি যথার্থই বললেন যে আমরা সাহিত্যে যদি দেখতে পাই, যেমন আমরা মায়া মৃদঙ্গে দেখতে পাচ্ছি, যেমন আমরা দেখতে পাচ্ছি টানাপোড়েনে, যেমন আমরা দেখতে পাচ্ছি তারাশঙ্করের লেখায়, এইভাবে আমরা শরৎচন্দ্রের লেখাতেও দেখতে পাই বঙ্গ সংস্কৃতির কথা। সেখানে যেখানে অশিক্ষিত মেয়েরা সংসার চালাতে গিয়ে কি কাজ করছেন সেলাইয়ের কাজ, সামান্য সেলাইয়ের কাজ, তার মধ্যে ফুল তুলছেন। এই যে জায়গাটা, এটাও তো বঙ্গ সংস্কৃতির অঙ্গ। বা আমরা কোথাও দেখতে পাই যে কীর্তন গাইতে এসছে, দুপুরবেলা বাড়িতে আমরা দেখতে পাই কীর্তন গাইতে এসছে, যেমন হচ্ছে এটাও তো বঙ্গ সংস্কৃতির অঙ্গ। আমরা কোথাও দেখতে পাচ্ছি যে মেয়েরা নিজেরাই নিজেদের মতো করে গান করছে বা ছড়া বাঁধছে, ঠিক আছে, টিপ্পনি করছে, এটাও তো বঙ্গ সংস্কৃতির অঙ্গ। এইভাবে আমরা যদি দেখতে পাই
ধারাবাহিকভাবে কাজ আমাদের চলছে এবং যথার্থই বলেছেন আমাদের মাননীয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে লেখা আহ্বান করার পর অরিন্দ্রজিৎও জানেন, অরিন্দ্রজিৎ ভাইও জানেন এবং আমিও জানি, আমাদের কাছে বিভিন্ন বিষয়ে লেখা জমা পড়েছে, সেটা গবেষকদের। যেমন দিল্লি থেকে একজন লেখা জমা দিয়েছেন, তিনি একটি কলেজে অধ্যাপনা করেন, তিনি জমা দিয়েছেন হচ্ছে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ বঙ্গ সংস্কৃতি জীবনের অঙ্গ। সেখানে তিনি কিন্তু ধর্মকাব্যগুলোকে ধরছেন বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে। আমাদের আরেকজন কুন্দন ঘোষ, তিনি একটি কলেজে পড়ান মেদিনীপুরের, আমি তার কলেজের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। এই যে আমি কলেজ শব্দটি ব্যাখ্যা করলাম, আমার বঙ্গ সংস্কৃতি ধরে রাখতে গেলে বলা উচিত ছিল যে মহাবিদ্যালয়, কিন্তু আজকে আমরা সংস্কৃতির প্রয়োগের জন্য এবং মিশ্র সংস্কৃতির প্রভাবের জন্য, ভাষা বা পঠন ভঙ্গির জন্য বা বচনের সুবিধার জন্য আমরা অনেক শব্দকে বাংলা অভিধানের মধ্যে ঠাঁই করে দিয়েছি। যেমন চেয়ার, টেবিল ইত্যাদি ছোটবেলাতে আমরা অনেক রচনাতেই লিখেছি যে এগুলি তো বিভিন্ন ভাষা থেকে আসা শব্দ, কিন্তু এও আমাদের ক্রমাগত বঙ্গ সংস্কৃতির ধারায় এসে মিশে গেছে। আমরা দেখতে পাই যে যেহেতু আমি নাটকের দিক থেকে একটু পড়াশুনো এখন করছি, সেজন্য নাটকের মধ্যে যতটুকুই কাজ হয়েছে সেটা কিন্তু অবশ্যম্ভাবী হিসেবে মিশ্র সংস্কৃতির প্রভাব হিসেবে ধরা হচ্ছে। এই আলোচনা করতে গিয়ে এবং এই আলোচনার ব্যাখ্যা করতে গিয়ে শ্রমিক বন্দ্যোপাধ্যায় আলোচক হিসেবে নন, তিনি নাটকের দিক থেকে আঙ্গিকে আলোচনা করছেন। তিনি বলছেন যে আজকে আমরা যে নাটকের ধারা বহন করছি তা কখনোই বাংলার নাটক নয়, বাঙালির নাটক নয়। এই যে প্রসেনিয়াম থিয়েটার, এটা হচ্ছে গিয়ে ইংরেজদের আনা থিয়েটার, এটা হচ্ছে বিদেশিদের আনা থিয়েটার। আমাদের বাংলার মধ্যে এটা মিশে গিয়েছে। আমরা তারপর অনুবাদ করে কিছু সংস্কৃত থেকে, কিছু অন্যান্য ভাষা থেকে, অন্যান্য নাট্যকারদের লেখা থেকে বা অন্যান্য গদ্যকার, সাহিত্যিক ইত্যাদিদের লেখা থেকে আমরা কাজটি চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এই কথা বলতেই পারি, যে কোনো সুসময়ে যদি আলোচিত হয়, প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের এই অববাহিকায় যে সংস্কৃতি ধরা রয়েছে, আমাদের বঙ্গ প্রবাহে যে সংস্কৃতি ধরা রয়েছে, তার মধ্যে মিশ্রভাব প্রকট। মিশ্রভাব না থাকলে তো একটি সংস্কৃতি প্রবাহিত হতে পারে না এবং সেটা প্রচলিত হতে পারে না। তবে আমাদের দেখতে হবে আমরা পুরাতন থেকে কি কি নিয়েছি, প্রাচীন থেকে কি কি নিয়েছি, প্রাচীনতর কি ভাব বহন করছি। তাহলে কি আমরা ধরে নেব প্রাচীনতর যে ভাব বহন করছি তাই হলো সংস্কৃতি? তাহলে কি আমরা ধরে নেব প্রাচীনতর যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষা তো বাংলা ভাষা? যদি আমি ধরি বঙ্গ সংস্কৃতি, কিন্তু সেই বাংলা ভাষা তো বেশি পুরাতন নয়, সেই বাংলা ভাষারও একটা আদিকাল আছে, সেই বাংলা ভাষার অভিধান নতুনতর, অনেক 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 ভাষার থেকে নতুনতর এক ভাষা। তো তাহলে বঙ্গ সংস্কৃতি কি? আমাদের বিভিন্ন আলোচকরা আছেন, যারা অধ্যাপক, যারা অধ্যক্ষ, যারা কলা অনুষদ বিভাগে আছেন এবং সংস্কৃতি বিভাগে তারা পর্যালোচনা করছেন, কাজ করেছেন, তাদের যথাযথ আলোচনার বই আছে এবং তারা সেই বইতে কতটুকু তুলে ধরেছেন। কয়েকটি বইয়ের ভূমিকা আমি পাঠ করেছি, সেখান থেকে এরকম একটি নির্যাস অবশ্যই বলা যায় যে তারাও তথ্য তলাশ করছেন, তারাও এই তথ্য কিছু সমৃদ্ধ করে আমাদের একটি যে গবেষণাপত্র উপহার দিচ্ছেন, তারা লিখছেন, সেখানেই শেষ নয়। এই কাজ হচ্ছে প্রবাহমান, নদীর মতো প্রবাহমান, প্রকৃতির মতো প্রবাহমান, তাই সংস্কৃতির প্রকৃতি, তাই বঙ্গজীবন। অর্থাৎ আমরা এই নিরিখে আজকে যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের যে প্রাচীনতর যে সংস্কৃতি তার সঙ্গে যে মিশেল ঘটছে তাই হলো আসলে সংস্কৃতি। এবং সাংস্কৃতিক উপাদান হিসেবে আমরা যেমন বঙ্কিমের ভাষা থেকে রবীন্দ্রনাথের ভাষায় এসেছি, তৎপরবর্তীতে আমরা এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায়, তৎপরবর্তীতে আমরা আরো কোনো এক সাহিত্যিকের ভাষায় এসে চলে আসব এবং যাকে আমরা আজকে কথা সাহিত্য বলছি, আমরা কিন্তু আর গদ্য সাহিত্য হিসেবে লিখছি না। আমরা এখন বলে থাকি যে আমরা নাটক, উপন্যাস, নভেল ইত্যাদির পরিভাষাগুলিকে পাল্টে নিয়েছি, আমরা বলে থাকি যে আমরা গদ্য রচনা করছি। তাহলে এই যে ভাষা, এই যে পরিভাষা, এইগুলো পরিমার্জিত হতে হতে এসে গিয়েছে বঙ্গ সংস্কৃতির মধ্যে। আমরা দেখতে পাই যে কালচার শব্দটা কিন্তু বাঙালি আজকাল বিশেষভাবে ব্যবহার করেন। এই যে আমাদের মাননীয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি গ্রাম বাংলায় ঘুরে এক সংস্কৃতির প্রকরণ দেখেছেন, তাহলে আমরা কি বুঝবো যে সংস্কৃতি প্রকরণ গ্রাম বাংলায় একরকম ভাবে বাহিত হচ্ছে বা চালিত হচ্ছে আর শহুরে সংস্কৃতি অন্য কথা বলছে? শহুরে সংস্কৃতি মানে কি কালচার, ইংরেজিতে কথা বলা এবং পাশ্চাত্য
ভঙ্গির অনুকরণ করা নাকি অনুসরণ করা? আমাদের জীবন, বঙ্গ জীবন কোন দিকে চালিত হচ্ছে, কোন দিকে সে বেশি শতাংশে প্রবাহিত, এই নিয়েই আমাদের আলোচনা, এই নিয়েই আমরা উদ্যোগী হয়েছি। এই আলোচনার মধ্যে আমি এবং অরিন্দ্রজিৎ দুজনেই চেষ্টা করেছি বিভিন্ন আলোচকদের ধরতে, যারা নাকি পঠন পাঠনে সক্রিয় ভূমিকায় আছেন, যারা মাস্টার মশাই, যারা অধ্যাপক, তারা যদি আজকে এসে আলোচনা করেন আমাদের সঙ্গে, আমরা মনে করি যারা শ্রোতা হিসেবে থাকবেন তারা সমৃদ্ধ হবেন, আমরা সমৃদ্ধ হব। আমি সভা মুখ্যকে কথা জানাই যে তিনি যেন আমাদের প্রণাম নেন এবং আমাদের এই চালিত বঙ্গ সংস্কৃতির প্রবাহের মধ্যে তার মূল্যবান বক্তব্য যেন তিনি আমাদের সঙ্গে সূচিত করেন লেখার আকারে। আমরা সেই লেখা বইয়ের আকারে মুদ্রিত করার কথা পরিকল্পনায় রেখেছি। বাকি অরিন্দ্রজিৎ বলবেন। আমার আপাতত এটুকুই বলার, এবং প্রকাশনীর পক্ষ থেকে নয় বা কোনো পত্রিকার পক্ষ থেকে নয়, আমরা এই যে উদ্যোগ গ্রহণ করেছি, আমরা বলতে পারি গবেষক হিসেবে, ছাত্র হিসেবে এবং সংস্কৃতির প্রবাহের এক অনুষঙ্গ হিসেবে আমরা অনুঘটকের কাজ করছি মাত্র। নমস্কার। খুব ভালো বিষয়টি আলোচনা করলেন এবং চক্রবর্তী দিদি। তো আমি কথাকার তপন বন্দ্যোপাধ্যায়ের যে আলোচনা, সেখান থেকেও আমার মনে হয় যে আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারা সেই বিষয়টিকে লক্ষ্য করেছেন। আমি মৌদির কথার সূত্র ধরে এবং তপন স্যারের যে বক্তব্য, সেখানে সূত্র ধরে মৌদির বক্তব্যের মধ্যে একটা কথা এখানে উঠে এসেছে যে আমাদের যে কালচারাল ডাইমেনশন, সেই কালচারাল ডাইমেনশনে কোথাও না কোথাও আমরা অনেক সময় দেখে থাকি যে কলকাতা কেন্দ্রিক যে সাহিত্য চর্চায় জেলা স্তরের যে ছবি, সেটা কিন্তু অনেকাংশেই প্রাপ্ত। আজকে আমার নিজের অভিজ্ঞতা আছে যে এই রকম একটা আলোচনা চক্র আমি বীরভূম থেকে চালাচ্ছি। সেই জায়গাতে নানাবিধ প্রশ্নচিহ্ন যেমন উঠে আসছে, ঠিক একইভাবে এটাও আমাদের একটা শ্লাঘার বিষয় যে পত্রিকার বয়স মাত্র 1 বছর, তার যে প্রক্রিয়াকরণ সম্পর্কে আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারছি, তো সেই জায়গাটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে এবং আমরা এটাকে ধারাবাহিকভাবেই চালানোর চেষ্টা করব। দেখুন, সংস্কৃতির যে পাঠ, সংস্কৃতির যে বহুমাত্রিকতা এবং কালচারাল যে অ্যাসপেক্ট, সেই জায়গা থেকে যে অভ্যাস, অনুশীলন এবং বুনিয়াদি গড়ন, সেই জায়গাটাকে কিন্তু কোথাও না কোথাও আমাদের ভাবায় যে আদৌ কি সংস্কৃতির সঙ্গে কালচারের যে সংযোগ, কালচার দুটো শব্দবন্ধের যে সংযোগ, সেই সংযোগটা কতটা আমাদের যুক্তিযুক্ত হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে তপন বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যের ভেতরে আমরা লক্ষ্য করেছি যে উনি লোকাচারের কথা বলেছেন। উনি যে লোক সংস্কৃতির, বিশেষ করে গ্রামাঞ্চলে জেলা স্তরের যে লোকায়ত কালচারের কথা বলেছেন এবং একই সঙ্গে সমাজ বিজ্ঞানের সঙ্গে লোক সংস্কৃতি এবং সংস্কৃতি যে সংযোগ, সেটা নিয়েও উনি আলোচনা করেছেন। আমার কোথাও এটা মনে হয় যে এই যে সংস্কৃতির বহুমাত্রিকতা, বিশ্বায়ন, সেখানে আমরা এই ধরনের যে, যেমন আমাদের যে এই যে প্রক্রিয়াকরণ বা অন্যান্য যে প্রক্রিয়াকরণ, ওয়েবিনার কালচার, তো এই যে সংস্কৃতির যে দিক, সেই ওয়েবিনার কালচারের সঙ্গে আপনি কিন্তু ওয়েবিনার সংস্কৃতিকে কিন্তু এক করে দেখতে পারবেন না। এই যে একটা শব্দবন্ধ, তার প্রায়োগিক যে বিষয়,
যেটা অর্জন করা হচ্ছে তার জায়গাটা কতটা এখানে স্বচ্ছ হচ্ছে, সেটাও কিন্তু আমাদের এখানে ভাববার প্রয়োজন রয়েছে। তো আমরা কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে আজকের সভামুখ্য হিসেবে এবং এই যে 7 দিনের আলোচনা চক্রের প্রক্রিয়াকরণ তার একটা সূত্রধার হিসেবে আমরা পেয়ে এই অবগাহন সাহিত্য পত্রিকা এবং সৈটয় প্রকাশনীর তরফে আমরা তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এই নিয়ে শ্রদ্ধেয় কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের 3য় অধিবেশন এবং মূল্যবান তার বক্তব্য, আমরা চাইব যে ওনার শুভেচ্ছা এবং আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় থাকবে। তো আচ্ছা মহোদয়, তাহলে আজকের এই যে প্রথম পর্বের আলোচনা চক্র আমরা কি সমাপ্ত করতে পারি? শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে আজকে তাহলে, হ্যাঁ আজকে তাহলে আমরা প্রথম অধিবেশনটা এখানেই শেষ করছি। হ্যাঁ, পরের অধিবেশন আবার অনুমতি নিয়ে হ্যাঁ আমরা আমাদের 2য় এবং 3য় অধিবেশন পরে আছে। সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার।